সুপ্রিয় শিক্ষার্থীরা, সিংহ মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত দশম শ্রেণীর জীববিজ্ঞান ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আমি মির্জা শারমিন ইয়াসমিন। আমরা আজকে দশম শ্রেণীর ষষ্ঠ অধ্যায় জীবের পরিবহন অধ্যায়টি আলোচনা করব। আসো এই অধ্যায় থেকে আমরা কি কি শিক্ষান্তর পেতে পারি সেটা একটু দেখে নিই। মানব দেহে রক্ত সংবহন ব্যাখ্যা করতে পারবে, রক্তের প্রকারভেদ ব্যাখ্যা করতে পারবে, মানব দেহে রক্ত সঞ্চালন বর্ণনা করতে পারবে এবং হৃৎপিণ্ডের গঠন ও কাজ বর্ণনা করতে পারবে। এখন আমরা দেখি আমাদের আজকের আলোচ্য বিষয়। মানব দেহে রক্ত সংবহন, রক্তের প্রকারভেদ, মানব দেহে রক্ত সঞ্চালন, হৃৎপিণ্ডের গঠন ও কাজ এবং হৃৎপিণ্ডের রক্ত সঞ্চালন পদ্ধতি। আমরা চলে আসি প্রথমে আমাদের আজকের পড়াশোনায় মানব দেহে রক্ত সংবহন। রক্ত, রক্ত জিনিসটা কি? সাধারণত আমরা জানি রক্ত দেখতে কেমন লাল, অর্থাৎ এইখানে চিত্রটা দ্বারা আমরা বোঝাতে চেষ্টা করেছি এটা একটা ব্লাডের চিত্র। রক্ত হচ্ছে লাল বর্ণের তরল যোজক কলা, এটি ক্ষারীয় এবং এটার স্বাদ কিন্তু লবণাক্ত। রক্তে লোহিত রক্তকণিকা থাকে, এছাড়াও থাকে হচ্ছে আমাদের হিমোগ্লোবিন, অর্থাৎ হিমোগ্লোবিন থাকার কারণে আমাদের রক্তের রং কেমন হয়? লাল দেখায়। এখন আমরা দেখি রক্তের উপাদান। রক্তের উপাদান প্রধানত দুটি, প্রথমত কি রক্তরস এবং রক্ত কণিকা। এইটা একটা রক্তরসের চিত্র, যেটাকে আমরা বলছি হচ্ছে প্লাজমা, এবং এইটা একটা শ্বেত রক্তকণিকার চিত্র। আমরা এখন দেখে নিই রক্তরস জিনিসটা কি। আমরা কিন্তু পূর্বে বলেছি রক্তরস, যেটাকে আমরা বর্তমানে বলি হচ্ছে, আমরা কিন্তু সবাই পরিচিত প্লাজমা শব্দটি দ্বারা। আমরা পরিচিত না, কারণ কি করোনা ভাইরাসের চিকিৎসা করার জন্য কিন্তু এই প্লাজমা থেরাপিটাই কিন্তু ব্যবহার করা হচ্ছে, তাই না? তাহলে আমরা একটু দেখে নিই যে রক্তরসটা কি। রক্তের বর্ণহীন তরল পদার্থকে বলা হয় হচ্ছে রক্তরস, অর্থাৎ আমরা জানি রক্ত দেখতে কেমন লাল, কিন্তু এই প্লাজমাটার চিত্র দেখে আমরা বুঝতে পারছি এখানে কিন্তু কোনো হিমোগ্লোবিন নাই, অর্থাৎ এখানে কিন্তু রক্তের লাল অংশটা নেই। রক্তরসে রক্তের 55% জায়গা জুড়ে অবস্থান করে থাকে। এর প্রধান উপাদান হচ্ছে পানি, বাকি 8 থেকে 9 ভাগ থাকে পানি ও বিভিন্ন জৈব, অর্থাৎ জৈব এবং অজৈব পদার্থ। এইখানে যদি আমরা এই টেস্ট টিউবের দিকে লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাচ্ছি এই টেস্ট টিউবের পুরোটাই কিন্তু হচ্ছে রক্তের অংশ, কিন্তু আমরা কি করেছি এখানে রেড ব্লাড সেল অর্থাৎ লোহিত রক্তকণিকাকে আলাদা করেছি, মাঝখানে আমাদের হোয়াইট ব্লাড সেল এবং সর্ব উপরে যে হলুদ আবরণটা এটা হচ্ছে আমাদের প্লাজমা, অর্থাৎ এটা হচ্ছে কি রক্তরস। এরপরে আমরা দেখবো রক্তকণিকা। রক্ত থেকে যদি রক্তরসটাকে বাদ দেওয়া যায় তাহলে যে গাঢ় অংশটা থাকে সেটাকে আমরা বলি হচ্ছে রক্তকণিকা। রক্তকণিকা আবার 3 ধরনের হয়ে থাকে। আসো দেখে নিই কি কি। লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা এবং অনুচক্রিকা। এখন আমরা দেখে নেব লোহিত রক্তকণিকাটা কি জিনিস। লোহিত রক্তকণিকা, যার ইংরেজি নামটা কি রেড ব্লাড সেল। লোহিত রক্তকণিকায় সাধারণত সবচেয়ে বেশি পরিমাণে রক্ত থাকে। এটা নিউক্লিয়াস বিহীন জীবিত একটি কোষ। এর আকার কেমন? এই আমরা দুটো চিত্র থেকে একটু লক্ষ্য করি। সাধারণত কি একটু সামান্য চ্যাপ্টা, অর্থাৎ কমলা লেবুকার আমরা বলতে পারি, এবং এর ভেতরে কি থাকে? কোনো ধরনের জীবিত নিউক্লিয়াস থাকে না। এই লোহিত রক্তকণিকার গড় আয়ু কতদিন? 120 দিন। লোহিত রক্তকণিকা সাধারণত হাড়ের অস্থিমজ্জা থেকে তৈরি হয়। একজন পূর্ণবয়স্ক ব্যক্তির লোহিত রক্তকণিকার সংখ্যা প্রতি কিউবিক মিলিমিটারে প্রায় 50 লক্ষ। শ্বেত রক্তকণিকা এবং লোহিত রক্তকণিকার যদি আমরা একটা অনুপাত করি তাহলে আমরা দেখতে পাই 1:500, অর্থাৎ শ্বেত রক্তকণিকার পরিমাণ যদি আমাদের দেহে 1% থাকে তাহলে লোহিত রক্তকণিকা কত গুণ থাকতে হবে? ওই শ্বেত রক্তকণিকার প্রায় 500 গুণ। লোহিত রক্তকণিকা কি করে থাকে? লোহিত রক্তকণিকা সাধারণত আমাদের শরীরে অক্সিজেন সমৃদ্ধ রক্ত সঞ্চালন করে থাকে। শ্বেত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা যার ইংরেজি নাম হচ্ছে কি হোয়াইট ব্লাড সেল। শ্বেত রক্তকণিকা সাধারণত নির্দিষ্ট কোনো আকৃতি নেই। মানুষের রক্তে বেশ কয়েক ধরনের শ্বেত রক্তকণিকা থাকে, আকারে বড়, নিউক্লিয়াস বিশিষ্ট, ক্ষুদ্রাকার ইত্যাদি। এখন আমরা দেখি কোথায় থেকে সাধারণত শ্বেত রক্তকণিকা পাওয়া যায় এবং এর সংখ্যা কত। প্রতি ঘন মিলিমিটারে এর সংখ্যা প্রায় 5 থেকে 10,000। এটি সাধারণত লাল অস্থিমজ্জা এবং লসিকা গ্রন্থি হতে উৎপন্ন হয়ে থাকে। শ্বেত রক্তকণিকার কাজ কি? শ্বেত রক্তকণিকার কাজ হচ্ছে আমাদের দেহের ভেতরে কি করে? ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া কি করে? জীবাণু ধ্বংস করে থাকে, যার ফলে আমাদের দেহ
করে রোগ প্রতিরোধ ক্ষমতা প্রাপ্ত হয়ে থাকে। আমরা চিত্রে দেখতে পাচ্ছি কয়েক ধরনের হোয়াইট ব্লাড সেলের আকৃতি। এই শ্বেত রক্ত কণিকা আবার গঠনগত বা সাইটোপ্লাজমের দানার উপস্থিতিতে দুই ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে কি অ্যাগ্রানুলোসাইট অর্থাৎ দানাহীন এবং গ্রানুলোসাইট অর্থাৎ দানা যুক্ত। এখন আমরা দেখব অণুচক্রিকা। অণুচক্রিকা যেটার ইংরেজি শব্দ হচ্ছে কি প্ল্যাটিলেট। অণুচক্রিকা সাধারণত আকারে ছোট, বর্ণহীন এবং গুচ্ছাকারে থাকে। প্রতি ঘন মিলিমিটারে এর সংখ্যা 2 থেকে 2.5 লক্ষ। অস্থিমজ্জার মধ্যে অণুচক্রিকা সাধারণত উৎপন্ন হয়ে থাকে। অণুচক্রিকার কাজ কি? যদি আমাদের শরীরের কোনো অংশ হঠাৎ করে আঘাতপ্রাপ্ত হয়, যদি কেটে যায়, সেখানে রক্ত তঞ্চন করে রক্ত জমাট বাঁধানো, অর্থাৎ অণুচক্রিকার প্রধান কাজটাই হচ্ছে ক্ষতস্থান থেকে রক্তপাত বন্ধ করা। এরপরে আমরা দেখব রক্তের কিছু সাধারণ কাজ। অক্সিজেন পরিবহন। রক্তের কিন্তু একটা উল্লেখযোগ্য কাজ হচ্ছে অক্সিজেন পরিবহন। রক্ত কি করে? সাধারণত লোহিত রক্ত কণিকায় অক্সিহিমোগ্লোবিন নামক একটা যৌগের মাধ্যমে আমাদের সারা দেহে অক্সিজেন যুক্ত রক্ত পরিবহন করে থাকে। কার্বন ডাই অক্সাইড অপসারণ। আমাদের শরীরে বিভিন্ন ধরনের বিক্রিয়ার ফলে যে কার্বন ডাই অক্সাইডটা তৈরি হয়, সেই কার্বন ডাই অক্সাইডটা রক্ত কি করে? আমাদের শরীর থেকে অপসারণের জন্য সহায়তা করে। খাদ্য সার পরিবহন। বিভিন্ন ধরনের খাবারে যে আমরা গ্রহণ করি তার মধ্যে যে খাদ্য উপাদানগুলো রয়েছে, যেমন গ্লুকোজ রয়েছে, তারপরে হচ্ছে যে অ্যামাইনো অ্যাসিড রয়েছে, এই উপাদানগুলোকে কি করে? আমাদের শরীরের মধ্যে যথাস্থানে পরিবহন করতে রক্ত অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তাপের সমতা রক্ষা। আমাদের শরীরে কি হচ্ছে? প্রতিনিয়ত কিন্তু শ্বসন প্রক্রিয়া চলমান, তাই না? 24 ঘন্টায় কিন্তু আমাদের শরীরের মধ্যে শ্বসন প্রক্রিয়া হচ্ছে। এখন এই শ্বসন প্রক্রিয়ার ফলে আমরা যে খাবারগুলো গ্রহণ করি সেখান থেকে কি হচ্ছে? আমাদের শরীরের বিক্রিয়ার মাধ্যমে তাপ উৎপন্ন হচ্ছে, তাই না? এই তাপগুলো কিন্তু বিভিন্ন অঙ্গে সঠিকভাবে পরিচালনা করাও কিন্তু এই রক্তের কাজ, অর্থাৎ তাপ পরিবহনেও কিন্তু রক্ত একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। বর্জ্য পদার্থ নিষ্কাশন। আমাদের শরীরে যে রক্ত রয়েছে তার রক্তের মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের বর্জ্য উপাদান থাকে, যেমন কি ইউরিয়া রয়েছে, ইউরিক অ্যাসিড রয়েছে, ক্রিয়েটিনিন রয়েছে। এগুলো কিন্তু অপসারণেও রক্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। হরমোন পরিবহন। হরমোনটা কি? আমরা সবাই জানি নালীহীন গ্রন্থি থেকে সাধারণত হরমোন তৈরি হয়। এই হরমোনগুলো বিভিন্ন অঙ্গে যে বিভিন্ন প্রকার গুরুত্বপূর্ণ জটিল কাজে কিন্তু অংশ নেয়। রক্ত কি করে? এই হরমোন পরিবহনেও কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এরপর আমরা দেখি রোগ প্রতিরোধ। অবশ্যই আমরা কিন্তু দেখলাম যে শ্বেত রক্ত কণিকা কিন্তু আমাদের শরীরের মধ্যে যে জীবাণু, কোনো কারণে যদি জীবাণু দ্বারা আক্রান্ত হয় তাহলে কি করে? সেই জীবাণুটাকে ভক্ষণ করে ফেলে এবং আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতাটা বাড়ায়। সুতরাং এটাও কিন্তু রক্তের একটা গুরুত্বপূর্ণ কাজ। এরপরে দেখি রক্ত জমাট বাঁধা। আমরা কিন্তু অণুচক্রিকায় দেখেছি যে রক্ত কিভাবে জমাট বাঁধে, অর্থাৎ কোনো স্থান যদি ক্ষত হয়ে যায় সেখান থেকে যদি অনবরত রক্তক্ষরণ হয়, সেখানে তঞ্চন অর্থাৎ একটা জালিকাকার আবরণ সৃষ্টির মাধ্যমে কিন্তু রক্ত কি করে? অণুচক্রিকা কি করে? রক্ত জমাট বাঁধানোর কাজ করে থাকে। এরপরে আমরা দেখব হৃৎপিণ্ডের গঠন এবং কাজ। হৃৎপিণ্ড। হৃৎপিণ্ড সাধারণত বক্ষ গহ্বরের বাম দিকে, আমাদের যে শরীরের মধ্যে দুইটা ফুসফুস রয়েছে বুকে, এই ফুসফুসের দুই ফুসফুসের মাঝখানে অবস্থিত ত্রিকোণাকার একটা ফাঁপা অঙ্গ। এইটা একটা হৃৎপিণ্ডের চিত্র। এবং আমরা বলেছি যে হৃৎপিণ্ড কি? বক্ষ গহ্বর থেকে বক্ষ গহ্বরের মাঝে এই দুই ফুসফুসের মাঝখানে একটা ত্রিকোণাকৃতির অঙ্গ। এই পুরো হৃৎপিণ্ডটা কিন্তু পেরিকার্ডিয়াম নামক একটা পাতলা আবরণ দ্বারা আবৃত থাকে এবং হৃৎপিণ্ডের ভেতরে বেশ কিছু জিনিস থাকে। আসলে আমরা একটু জেনে নিই কি থাকে। সাধারণত হৃৎপিণ্ডের যে প্রাচীরটা, অর্থাৎ এই যে বহিরাবরণ, এটা মূলত 3টা স্তরে বিভক্ত। কি কি? একটা হচ্ছে বহিঃস্তর, অর্থাৎ এই যে সবচেয়ে বাহিরের যে স্তরটা সেটাকে আমরা বলছি বহিঃস্তর বা এপিকার্ডিয়াম। তারপরে আমরা দেখতে পাচ্ছি কি মধ্যস্তর, এটা হচ্ছে মধ্যস্তর বা যেটাকে আমরা বলছি মায়োকার্ডিয়াম। এবং সবচেয়ে ভেতরের যে স্তরটা সেটাকে আমরা বলছি হচ্ছে কি অন্তঃস্তর বা এন্ডোকার্ডিয়াম। এখন আমরা দেখে নিই যে বহিঃস্তরটা কি। বহিঃস্তর মূলত একটা যোজক কলা দ্বারা আবৃত থাকে এবং এখানে কিছু বিক্ষিপ্তভাবে চর্বি অবস্থান করে। এবং মধ্যস্তর, এটা বহিঃস্তর এবং অন্তঃস্তরের একেবারে মাঝখানের যে অংশটা সেটা হচ্ছে মধ্যস্তর। এখানে বেশ কিছু দৃঢ় অনৈচ্ছিক পেশি দ্বারা আবৃত থাকে। এরপরে দেখবো আমরা অন্তঃস্তর। এই অন্তঃস্তরের মধ্যেই কিন্তু হৃৎপিণ্ডের যত সব গুরুত্বপূর্ণ অর্গানগুলো অবস্থান করে। আমরা দেখে নিই কি কি আছে।
জানি আমাদের হৃৎপিণ্ড কয় প্রকোষ্ঠ বিশিষ্ট? 4 প্রকোষ্ঠ বিশিষ্ট, 2টা অলিন্দ এবং 2টা নিলয়। এই যে উপরে ডান অলিন্দ এবং নিচেটা হচ্ছে কি ডান নিলয়, এবং এটা হচ্ছে বাম অলিন্দ এবং বাম নিলয়। অর্থাৎ এই চারটা হচ্ছে আমাদের হৃৎপিণ্ডের 4টি প্রকোষ্ঠ। এখন এই যে অলিন্দগুলোর আবরণ কিন্তু নিলয়ের আবরণের চাইতে একটু পাতলা, তবে নিলয় যে নিচে অবস্থান করে এই নিলয়ের আবরণগুলো কিন্তু একটু বেশি পুরু। এখন এই ডান অলিন্দ এবং ডান নিলয়ের মাঝে 2টা কপাটিকা থাকে। আমরা সবাই ভালভ শব্দটার সাথে পরিচিত, তাই না? এই ভালভ মানে কি? ভালভটাই হচ্ছে কি কপাটিকা। এবং ডান অলিন্দ এবং ডান নিলয়ের মাঝে যে কপাটিকা থাকে 3 স্তর বিশিষ্ট, এটাকে আমরা বলি হচ্ছে কি ট্রাইকাসপিড ভালভ। আর এই বাম অলিন্দ এবং বাম নিলয়ের মাঝে যে কপাটিকাগুলো থাকে সেটাকে আমরা বলছি হচ্ছে বাইকাসপিড ভালভ। এখন এই ভালভগুলোর কাজ কি? এই ভালভগুলো সাধারণত কি করে? আমাদের মহাধমনী এবং ফুসফুসীয় ধমনী থেকে যে রক্তগুলো চলাচল করে এই রক্তগুলোকে পাম্প করতে সহায়তা করে, এবং এই পাম্পকৃত রক্ত এদিক দিয়ে যখন আমার এপাশে চলে যাবে তখন কোনোভাবেই যেন আবার বিপরীত দিকে ব্যাক না আসতে পারে, এইটা নিশ্চিত করে হচ্ছে এই কপাটিকা। অর্থাৎ শরীরের মধ্যে এই ভালভগুলোর গুরুত্ব কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন আমরা দেখব হৃৎপিণ্ডের মধ্যে রক্ত সঞ্চালন। আমরা সকলেই জানি হৃৎপিণ্ড একটি পাম্পের মতো কাজ করে। হৃৎপিণ্ডের এই অবিরাম সংকোচন ও প্রসারণের মাধ্যমে রক্ত কি করে? সারা দেহে সঞ্চালিত হয়। হৃৎপিণ্ডের সংকোচনকে বলা হয় হচ্ছে কি সিস্টোল, এবং হৃৎপিণ্ডের প্রসারণকে বলা হয় হচ্ছে ডায়াস্টোল। এখন হৃৎপিণ্ডের এই একবার সিস্টোল এবং ডায়াস্টোল এই দুটিকে মিলে বলা হয় হচ্ছে হৃদস্পন্দন। এখন আমরা দেখি রক্তবাহিকা। যে সকল নালীর মধ্যে দিয়ে রক্ত প্রবাহিত হয় বা সঞ্চালিত হয় তাকে আমরা বলি কি রক্তনালী বা রক্তবাহিকা। রক্তনালী সাধারণত 3 ধরনের হয়ে থাকে: ধমনী, শিরা এবং কৈশিক জালিকা। আমরা যদি একটু চিত্রটা লক্ষ্য করি, আমরা এই যে দেখতে পাচ্ছি অসংখ্য সুতার ন্যায় বিভিন্ন অংশ, এগুলোই হচ্ছে এক একটা ধমনী, শিরা এবং বিভিন্ন ধরনের কৈশিক জালিকা। আসো আমরা এখন ধমনী কি সেই বিষয়টা সম্পর্কে একটু জেনে নিই। যেসব রক্তনালীর মধ্যে দিয়ে অক্সিজেন সমৃদ্ধ রক্ত হৃৎপিণ্ড থেকে সারা দেহে বাহিত হয় তাকে বলা হয় হচ্ছে কি ধমনী। ধমনীর প্রাচীরও হৃৎপিণ্ডের মতো সাধারণত 3টা স্তরে বিশিষ্ট বা 3টা স্তরে বিভক্ত। কি কি? টিউনিকা এক্সটার্না, অর্থাৎ একেবারে যে বাহিরের আবরণ সেটাকে আমরা বলছি হচ্ছে টিউনিকা এক্সটার্না। টিউনিকা মিডিয়া, অর্থাৎ এই মধ্যবর্তী যে আবরণটুকু এটাকে আমরা বলছি হচ্ছে টিউনিকা মিডিয়া। এবং টিউনিকা ইন্টারনা, একেবারে ভেতরের যে স্তরটা সেটাকে আমরা বলছি হচ্ছে টিউনিকা ইন্টারনা। ধমনীর প্রাচীর কিন্তু বেশ পুরু এবং স্থিতিস্থাপক হয়ে থাকে। এরপরে আমরা দেখি শিরা। শিরা জিনিসটা কি? সাধারণত যেসব নালী দিয়ে রক্ত দেহের বিভিন্ন অংশ হতে হৃৎপিণ্ডে ফিরে আসে তাদেরকে বলা হয় হচ্ছে শিরা। শিরাগুলো সাধারণত দেহের বিভিন্ন স্থানে কৈশিক নালী থেকে আরম্ভ হয় এবং অসংখ্য নালী একত্রে সূক্ষ্ম শিরা, উপশিরা এবং মহাশিরায় পরিণত হয়ে হৃৎপিণ্ডে ফিরে আসে। এই যে আমরা চিত্রটা একটু লক্ষ্য করি, এখানে আমরা দেখতে পাচ্ছি অসংখ্য সুতার ন্যায় সূক্ষ্ম শিরা, উপশিরা এবং মহাশিরা। এগুলো কি করে? সারা দেহ থেকে রক্ত পরিবহন করে নিয়ে যে হৃৎপিণ্ডে ফিরে আসে। এখন ঠিক ধমনীর মতো শিরার প্রাচীরও কিন্তু 3 স্তর বিশিষ্ট। কি কি? 3 স্তর বিশিষ্ট, এবং এই স্তরগুলো সাধারণত কিন্তু ধমনীর চেয়ে কিছুটা কম পুরুত্ব, কম স্থিতিস্থাপক এবং কম পেশিময় হয়ে থাকে। এখন আমরা দেখি কৈশিক জালিকা। পেশি তন্তুতে চুলের মতো অতি সূক্ষ্ম রক্তনালী দেখা যায়, একে কৈশিক জালিকা বলা হয়। এগুলো একদিকে ধমনী এবং অন্যদিকে ক্ষুদ্রতম শিরার মধ্যে কি করে? সংযোগ সাধন করে থাকে। হ্যাঁ, ফলে ধমনী শাখা প্রশস্ত বিভক্ত হয়ে ক্রমে সূক্ষ্ম হতে সূক্ষ্মতর কৈশিক নালিকাতে পরিণত হয় এবং প্রতিটি কোষকে পরিবেষ্টন করে রাখে। এদের প্রাচীর হয় অত্যন্ত পাতলা। এই পাতলা প্রাচীর ভেদ করে রক্তে দ্রবীভূত সকল বস্তু কি করে? ব্যাপক প্রক্রিয়ার মাধ্যমে আমাদের দেহ কোষে ছড়িয়ে পড়ে। এখন আমরা দেখি রক্তচাপ। সাধারণত রক্ত প্রবাহের সময় ধমনীর গায়ে যে চাপ সৃষ্টি হয় তাকে বলা হয় হচ্ছে রক্তচাপ। হৃৎপিণ্ডের সংকোচন ধমনীর ওপর সর্বাধিক চাপ দেয়, একে বলা হয় হচ্ছে সিস্টোলিক চাপ। এবং হৃৎপিণ্ডের প্রসারণে ধমনীতে রক্তের চাপ কিছুটা কমে যায়, যেটাকে আমরা বলি হচ্ছে কি
ডায়াস্টোলিক চাপ। একজন আদর্শ মানুষের রক্তচাপ কত আমরা কিন্তু আলোচনা করেছি এবং আমরা জানি, এবং এই বিষয়টা নিয়ে কিন্তু আমরা প্র্যাকটিক্যাল ক্লাসও করেছি। একজন আদর্শ মানুষের রক্তচাপ কত? 120/80 মিলিলিটার মানে কাছাকাছি। এখন উচ্চ রক্তচাপটা কিন্তু এক ধরনের রোগ। এর কারণটা কি? আসলে আমরা একটু কারণ সম্পর্কে জানি। সাধারণত বংশগতিক ভাবে যদি আমাদের বাবা মার উচ্চ রক্তচাপ থেকে থাকে, সেক্ষেত্রে উচ্চ রক্তচাপ আমার মধ্যে হওয়ার সম্ভাবনা অনেক বেশি। যদি কেউ অনেক বেশি টেনশন করে, অনেক বেশি ধূমপান করে, অথবা যদি কারো ডায়াবেটিস থেকে থাকে, সেক্ষেত্রে কিন্তু উচ্চ রক্তচাপ হওয়ার প্রবণতাটা অনেক বেশি। সাধারণত এই উচ্চ রক্তচাপের লক্ষণগুলো কি কি? সাধারণত কি হয়? মাথা ব্যথা হয়, ঘাড়ের পেছনে খুব ব্যথা হয়, নিদ্রাহীনতা হয়, ক্ষুধা মন্দা হয় ইত্যাদি বিভিন্ন লক্ষণ দেখা দেয়। তখন আমরা যদি উচ্চ রক্তচাপ নির্ণয়ের যে যন্ত্র, যেটাকে আমরা কি বলি স্পিগমোম্যানোমিটার, এই স্পিগমোম্যানোমিটার দ্বারা যদি আমরা রক্তচাপটা নির্ণয় করি, তখন আমরা দেখতে পাবো যে আমাদের রক্তচাপের পরিমাণটা কত। এই ছিল আমাদের আজকে আলোচনা। এখন আসো আমরা দেখি এখান থেকে আমরা কি ধরনের মূল্যায়ন পেতে পারি। শিরা কাকে বলে? হৃদস্পন্দন কি? হৃৎপিণ্ডের 3টি স্তরের নাম বলো। ধমনী কি? এছাড়াও আমরা যদি বলি হৃৎপিণ্ডের গঠন বর্ণনা করো, কৈশিক জালিকা কি, ধমনী শিরার মধ্যে পার্থক্য বর্ণনা করো ইত্যাদি, কিন্তু আমরা বিভিন্ন ধরনের লক্ষণগুলো বলতে পারবো। এখন আগামী দিন কি হবে? আগামী দিন হবে হচ্ছে রিভিশন টপিক। জীবের পরিবহন অধ্যায়টি সম্পূর্ণরূপে তোমরা বাসায় চর্চা করবে। সবাই ভালো থাকবে। ধন্যবাদ।